আই মানে আই ওয়াজ ব্লেসড উইথ আ ওয়ান্ডারফুল ডেবিউ। কিন্তু কাউকে তো আমাদেরকে বিশ্বাস করতে হয়েছিল, আমরা তো নতুন ছিলাম তখন। রাজদারও প্রথম ছবি, রাজদাও তো নতুন ছিলেন, তো তাকেও তো ট্রাস্ট করতে হয়েছিল। তো দেখো, আমি অলওয়েজ চেষ্টা করি যে আমার জায়গা থেকে টু বি সাপোর্টিভ। তো আমি আমার ফিল্মোগ্রাফি তুমি যদি দেখো, অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়ার্ক উইথ মেনি নতুন ডিরেক্টরস, মানে তারা পরবর্তীকালে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তাদের ফরচুনেটলি প্রথম কাজ আমার সাথে। আমার মনে হয় যে দেখো, দুরকম কাজ হতে পারে। একটা হচ্ছে যে যেটা ভীষণ রিয়েল, তুমি যেহেতু শুরু করলে লজ্জা দিয়েই, আমি লজ্জার প্রসঙ্গটা টেনেই বলবো, যে যেটা ভীষণ বাস্তব। এবং আমি মানে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি কিছু ক্রাইসিসে রয়েছি, সেই ক্রাইসিসটারই একটা ঝলক হয়তো আমি পর্দায় দেখতে পেলাম। হয়তো আমাকে সেটা ভাবালো যে আমি কেমন আছি, বা আমি বেটার কিভাবে থাকতে পারি, বা আমি নয় হয়তো, কিন্তু অন্য একটা মানুষ কিরকম সমস্যায় রয়েছে সেটার এক বাস্তবের একটা ঝলক সিনেমায় দেখা যায়। সেটা যতটা রিয়েল হবে ততটাই ভালো। আমার গল্পই বলে, আমার কথা বলে। আবার আরেক ধরনের সিনেমাও ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে আমাকে স্বপ্ন দেখতে শেখায়। সেখানে লাইক দ্য লার্জার দ্যান লাইফ এন্টারটেনমেন্ট অ্যাসপেক্ট, যেখানে আমি অ্যাকচুয়ালি আমার জীবনের সমস্যাগুলোর কথা ভুলে যাব। Hello, welcome to Indulge Podcast. Today we have with us the very graceful and charming Priyanka Sharkar. Hello Priyanka, welcome to Hello, Indulge. thank you for having me over. So tell us about Bhamini and what made you choose the character. দেখো, ভামিনী আমার মনে হয়েছে যে খুবই প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কাজ। এবং আমরা দেখো অভিনেতা হিসেবে চাই নানান রকম কন্টেন্ট, নানান রকম সাবজেক্ট, বিষয়বস্তু এক্সপ্লোর করতে, কিভাবে আর নতুন কিছুতে নিজেকে এক্সপ্লোর করা যায়। সো সেখান থেকে ভামিনী স্বর্ণায়ু নতুন ডিরেক্টর, ও একজন খুবই শিক্ষিত একজন মানুষ, একজন ডেন্টিস্ট বাই প্রফেশন। তো সেখান থেকে ওর বহু বছরের ইচ্ছে ছিল যে কিছু একটা ক্রিয়েটিভ করতে চায়, ছবি বানাতে চায়, বাট নট ইজি। বুঝতেই পারছো যে ডাক্তার হয়ে গেছে। তো সেখান থেকে আলটিমেটলি ও একটা কল নেয় যে না, আই ওয়ান্ট টু মেক আ ফিল্ম অ্যান্ড আই ওয়ান্ট টু গো হেড উইথ ইট। তো সেখান থেকে ভাবনা চিন্তা শুরু হয়, অ্যান্ড পরবর্তীকালে আমাদের কাছে এই অ্যাপ্রোচটা নিয়ে আসে। সাবজেক্টটা আমাকে খুব ইন্টারেস্ট দেয়। আমার মনে হয়েছিল যে হ্যাঁ, ও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আনটাচড, যেগুলো আনএক্সপ্লোর্ড এখনো। যেমন এই যে মুখা যে নৃত্যটা, যেটা একটা একদমই বালুরঘাটের একটা আঞ্চলিক একটা আর্ট। তো সেইটা মানে ধরো আমাদের এখানে আরো অনেক এরকম আঞ্চলিক আর্ট রয়েছে যেগুলো অনেক বেশি পপুলার, কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা কাজ এখনো হয়নি, বা আমরা মেন স্ট্রিম মিডিয়াতে কখনো দেখিনি। সো সেইটা এই গল্পের একটা বড় পার্ট, ডেফিনেটলি একটা বড় ক্যারেক্টার বলা যেতে পারে। জাস্ট দিস মাস্ক, দিস এন্টায়ার অ্যাটায়ার, দিস পারফরমেন্সেস। তো সেখান থেকে এইটা একটা বড় পার্ট। এবং আমার যে চরিত্র সুহিতা, সেও কিন্তু এই আর্ট ফর্মটাকে বাঁচিয়ে রাখার কথা বলে, কোথাও গিয়ে মডার্নাইজেশনের মধ্যে যাতে এটা হারিয়ে না যায়। ও বলে যে আমি একজন বাহক মাত্র, আমার কাজ, আমার রেসপন্সিবিলিটি এটাকে পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া, এটার কথা বলা। সো সেটার সাথে কোথাও গিয়ে আমি নিজে একজন আর্টিস্ট হিসেবে রিলেট করতে পারি। আমারও মনে হয় যে না, ডেফিনেটলি এটা একটা বড় একটা ডকুমেন্ট হয়ে থাকবে আর কি এটা। তো সেটা ছাড়াও ছবিটাতে একটা থ্রিলার এলিমেন্ট রয়েছে, যেটা একটা মেডিকেল স্ক্যাম বা একটা কি বলবো, আনএথিক্যাল কিছু প্র্যাকটিসেস হচ্ছে বালুরঘাটের মতো একটা ছোট শহর। সেখানে এই জিনিসগুলো করা হয়তো একটু ইজিয়ার। তো সেখানে এরকম একটা আনএথিক্যাল একটা মেডিকেল ট্রায়াল চলছে। তো সেইটা ঘিরেও কিছু থ্রিলার এলিমেন্ট রয়েছে, যেটা ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওকে যে কেন বালুরঘাট, কেন নয় কলকাতা, বা আমাদের জন্য ডেফিনেটলি শুটিং করা তো অনেক ইজিয়ার হয়ে যাবে যদি আমরা এখানে নানান লোকেশনে করি। কিন্তু ও মানে স্বর্ণায়ুর জায়গা থেকে হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট যে না, আমি বালুরঘাটই বলতে চাই, কারণ আমার গল্পের সাথে এটা যায়। এই মুখা, এই ডান্সটা, সেটাও ওখানকার একটা অ্যাসপেক্ট। এবং ওই ছোট শহরের এনভায়রনমেন্টটা দরকার এই ছবিটাকে রিয়েল তৈরি করার জন্য, বাস্তবায়িত করার জন্য। সো আমার সেটা ভালো লাগে যে ও নিজের জায়গা থেকে ওর কনভিকশনে ও খুব ক্লিয়ার। তো সেটা ইট ইজ ইমপ্রেসিভ। সো সেখান থেকে আমার মনে হয় যে না, ও একরকম ভাবে ভাবছে। এবং আরো একটা রিমার্কেবল ব্যাপার এই ছবিটাতে, সেটা হচ্ছে বালুরঘাটের প্রচুর অভিনেতারা কিন্তু এখানে রয়েছেন। ওখানে প্রচুর থিয়েটার শিল্পী যারা রয়েছেন, যারা
খুবই গুণী, খুবই ট্যালেন্টেড মানুষ, আমি কাজ করেছি তাদের সাথে বহুদিন থেকে। তো তাদেরকেও মানে দেখো ওর প্রথম ছবি, মানে ওর জন্য অনেক বেশি সেফার হতো তথাকথিতভাবে যদি ও অলরেডি এস্টাবলিশড অ্যাক্টার্সদেরকে নিয়ে কাজ করে। তো সেখান থেকে ও নিজে ভালো কাজ করবে এবং তার সাথে সাথে তার বড় হওয়া যাদের সাথে, যাদের দেখে ইন্সপায়ার্ড, তাদেরকে নিয়েও ভালো কাজ করবে, এই মানসিকতাটাও ডেফিনেটলি আমাকে খুব ইমপ্রেস করে। তো সবকিছু মিলিয়ে ইট হ্যাপেন্ড। তো নাচটাকে তো গমিরা বলে বোধহয়, কারেক্ট, রাইট? কারেক্ট। সো এটা মানে আমার ছবি, আমি তো শুধু ছবিটাই দেখেছি, তো ছবি দেখে মনে হলো যে ছবির সাথে খুব ওভারল্যাপিং। না, একেবারেই নয়, মানে অনেকটা একরকম mask কারণেই wise- মাস্ক। এবং এই এই প্রত্যেকটা ডান্সের বৈশিষ্ট্যই হচ্ছে যে এই মুখোশগুলো কিন্তু এক একটা চরিত্রকে রিপ্রেজেন্ট Right, করে। of course. সেটা মা দুর্গা হতে পারেন, মা চণ্ডী হতে পারেন, নরসিংহ যেমন আমাদের ছবিতে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। তো সেই রকম প্রত্যেকটা চরিত্র বা আমাদের পৌরাণিক যে ঘটনাগুলো রয়েছে সেইগুলোরই Right. একটা ইন্টারপ্রিটেশন ডান্সার্সরা পারফরমেন্স করে Right. দেখায়। এবং এই ছবিতে যে তুমি বলছো মানে গমিরা যেভাবে আসছে, গমিরা কিন্তু ছৌ একদম অন্যরকম, মানে ছৌ দুটোর মধ্যে মিল হচ্ছে দুটোই ভীষণ ফিজিক্যাল, Right. ভীষণই এক্সার্টিং Right. পারফরমেন্সেস লাগে এবং সেম ওই গল্পগুলোকে ক্যারি করে। আমরা এই ছবিটাতে গমিরা পারফরমেন্সটাই দেখবো এবং পারফরমেন্সগুলো কিন্তু প্রফেশনাল গমিরা শিল্পীরাই করেছেন। আচ্ছা, বেঁচে গেছি আমরা আর কি। আমি ওটাই জিজ্ঞেস করতে একদম যাচ্ছিলাম, একদম, না না না, কারণ আমি নিজেও খুব টেনশনে ছিলাম, কিন্তু হ্যাঁ। কি বলতো, এটা এটা একটা লাইফস্টাইল। এটা মানে এটা এরকম কোনো ডান্স না যে তুমি চারটে স্টেপ দেখিয়ে দিলে তুমি তুলে নিলে, কারেক্ট, এটা সেটা সম্ভব খুব নয়। ইনজাস্টিসও হবে। Exactly. আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যে পারফরমেন্স গুলো দেখবো যেটা আমাদের গল্পটাকেও এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু যে শিল্পীরা তাদের আজীবনের সাধনা এই শিল্পটা, তাদেরকেই আমরা দেখতে পাবো। আমাদেরকেও দেখা যাবে, কিন্তু সেটা যেটুকুনি আছে সেটুকুনি ওনাদের গাইডেন্সে খুবইভাবে গল্পের সাথে যায়, সেইটুকুনি রয়েছে। এবং পারফরমেন্সেস গুলোও কিন্তু আমাদের গল্পগুলোকে এগিয়ে নিয়ে যাবে। ভামিনীর এটাও একটা ইন্টারেস্টিং দিক যে আমি এটা বলছিলাম পৌরাণিক গল্পগুলো, Right. যেটা কিন্তু পৌরাণিক গল্পগুলো কি বলতো কোথাও গিয়ে এখনো ভীষণ রেলিভেন্ট, ভীষণ আমাদের আশেপাশেই তো সেই ইভিল রয়েছে বা সেই ইভিলকে ফাইট করার জন্য সেই হিরোরাও রয়েছেন। তো সেই সবকিছুই কিন্তু আশেপাশে রয়েছে। তো আমরা এই যেটা বলছিলাম যে নরসিংহের একটা একটা চ্যাপ্টার আমরা দেখবো গমিরার পারফরমেন্সের মধ্যে থেকে, সেই নরসিংহ কিন্তু হুএভার চুজেস টু ফাইট ইভিল, Right, of course. এবং ওই হিরণ্যকশিপুও কিন্তু সেই ইভিলটাকে সাপোর্ট করছে। Right. তো সেখানে কিন্তু আমরা কিভাবে আমাদের এই পৌরাণিক গল্পগুলো, আমাদের ইতিহাসটাও আমাদের এখনো ব্লেন্ড হয়ে হতে থাকে আর কি, সেই অ্যাসপেক্টটা কোথাও কি আমরা ভামিনীতে দেখবো। সো গমিরার নাচ বলো, যে পারফরমেন্স, ইনফ্যাক্ট গমিরা, গম্ভীরা, এই দুটোও কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ। তো গমিরার গল্প বলো বা পারফরমেন্স বলো, মানে দ্য এলিমেন্ট অফ গমিরা, ইজ ইট relevant to the thriller, that is মানে is it interlinked is what I want to হ্যাঁ say. হ্যাঁ হ্যাঁ, ইন্টারলিঙ্কড, It is. গল্পেতেও ইন্টারলিঙ্কড, এবং ওই আমি আবারও বলবো যে কোথাও গিয়ে এই পারফরমেন্সেস গুলো গল্পগুলোকেও এগিয়ে নিয়ে যাচ্ছে, চরিত্রগুলোকে আরেকটু এস্টাবলিশ করছে, ঘটনাগুলোকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। আর পুরো মানে কস্টিউমটা নিয়ে যদি একটু বলো, কারণ একটা হেভি কস্টিউম, হেভি মেকআপ, তো সেটা কিরকম টাইম লেগেছে তোমার রেডি হতে? না না না, এটা রেডি হতে খুব বেশি সময় লাগেনি, তবে আমরা চেষ্টা করেছি যতটা অথেন্টিক রাখা যায়, মানে সিনেমার জন্য খুব কমার্শিয়ালাইজ নয়। আবারও বলবো যেমনটা ঠিক বালুরঘাটটা এই কারণেই চেয়েছিল যাতে লুক এন্ড ফিলটা ভেরি অনেস্ট থাকে, তো সেইভাবেই আমাদের চরিত্রগুলো ওইভাবেই ডিজাইন করা হয়েছিল। আর দেখো এই গমিরা পারফরমেন্সটা জেনারেলি ছেলেরা করে, তো এটা এখনো মানে যেহেতু খুবই আঞ্চলিক একটা এবং ওই ফিজিক্যাল এক্সারশনটা থাকে, তো সেখান থেকে কিন্তু এই পারফরমেন্স গুলো ছেলেদেরই, মানে ছেলেরাই মেয়ে চরিত্র হিসেবেও করে, যেমন ছৌতেও হয়ে থাকে আর কি, বেশি করে। কিন্তু এইখানে একদল মেয়েকে দেখা যাবে, যেটা লেড বাই সহিতা এবং তার আশেপাশে কিছু কি বলবো কয়েকজন মেয়েকে নিয়ে, আন্ডার প্রিভিলেজড মহিলাদেরকে নিয়ে হয়তো সে একটা গ্রুপ তৈরি করে ফেলেছে এই ফাইটগুলো করার জন্য, তো তার সেই গ্রুপকে দেখা যাবে। সো সেই মেয়েরা আমরা চেষ্টা করেছি যে ওই লুক এন্ড ফিলেও যাতে যত অথেন্টিসিটিটা যাতে রাখা যায়, এবং এটা সময় বেশি লাগেনি, তবে হ্যাঁ জেনুইন যারা শিল্পীরা তারা ছিলেন, তাদের গাইডেন্সেই হয়েছে। এবং মুখোশগুলো কি বলবো, মুখোশগুলো নিয়ে কাজ করা ডেফিনেটলি একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স, তার কারণ এত ভারী, মানে এক একটা মুখোশ প্রায় 12 কেজি 15 কেজির ওজন। তো আমরা তো ওই কিছুক্ষণের জন্য পড়েছি, এবং সেটা নিয়ে যেটুকুনি যে আমাদের করতে হয়েছে তাতেই মনে হয়েছে। কস্টিউম রয়েছে যেখানে হেভি জরির জিব রয়েছে, কারেক্ট, সেইটা ঠিক আছে, কিন্তু ওই মুখোশগুলো মানে কাঠের কাজ করা আর কি,
এনি চান্স গরমে শুটিং হয়েছিল? না, থ্যাঙ্কফুলি, বিকজ অতটা গরমে না। বালুরঘাটের গরম, Correct, তো সেটা তাতে একটুখানি যদি একটা সুবিধা পেয়েছি। হ্যাঁ বাট মানে এটা মানে আমরা কাজটা করতে গিয়ে আরো বুঝতে পেরেছি যে কি প্রচন্ড কষ্ট করতে হয় আমাদের আসল শিল্পীদেরকে আর কি। মানে তারা যখন, তাদের তো আর মানে শীতকাল গরমকাল বলে থাকে না, হ্যাঁ, এই of course, পারফরমেন্স গুলোই হ্যাঁ। তাদের জীবিকা, তাদের এন্টায়ার থিং। তো সেই ট্রাভেল করা, ওনারা ঘুরে 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 নানান জায়গায় হ্যাঁ, পারফর্ম হ্যাঁ। করেন, সেটা মানে অসাধারণ, মানে মানে কি বলবো, কিছু বলার নেই, মানে ওভারওয়েমিং সত্যি। রাইট। তো এই যে একটা নতুন ডিরেক্টরের সাথে কাজ করা, কখনো মনে হয়নি যে ওকে হোয়াট ইফ ইট ডাজন্ট ওয়ার্ক দেখো, আউট বা কিছু? অফকোর্স সেটা তো নতুন বলে নয়, প্রত্যেকটা নতুন কাজেই বেলায় মনে হয়। এবার আমাদের কাছে আর কোনো অপশন নেই আদার দ্যান টেকিং দিস লিপ অফ ফেথ। আমরা যখন, আমার যেটা আজ অব্দি সবাই বলে থাকে সব থেকে রিমার্কেবল কাজ, সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার। মানে আই ওয়াজ ব্লেসড উইথ আ ওয়ান্ডারফুল ডেবিউ, কিন্তু কাউকে তো আমাদেরকে বিশ্বাস করতে হয়েছিল, একদম। আমরা তো নতুন ছিলাম রাইট। তখন। রাজদারও প্রথম ছবি, Right. রাজদাও তো নতুন ছিলেন, তো Right. তাকেও তো ট্রাস্ট করতে হয়েছিল। তো দেখো, আমি অলওয়েজ চেষ্টা করি যে আমার জায়গা থেকে টু বি সাপোর্টিভ। তো আমি আমার ফিল্মোগ্রাফি তুমি যদি দেখো, অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়ার্ক উইথ মেনি নতুন ডিরেক্টরস, মানে তারা পরবর্তীকালে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তাদের ফরচুনেটলি প্রথম কাজ আমার সাথে, মানে আমার জন্য ফরচুনেটলি, মানে আমার খুব ভালো লাগে নতুনদের সাথে কাজ করতে, তার কারণ তাদের মধ্যে একটা অন্যরকমই এনথুসিয়াজম থাকে, একটা অন্যরকম ভিশন নিয়ে আসে। এবার সেটা ওয়ার্ক করবে কি করবে না, দেখো একটা ফিল্ম সত্যি ইন দ্য ট্রুয়েস্ট সেন্স একটা টিম ওয়ার্ক, এবং সেটার থেকেও বড় কথা আজকের দিনে অনেক ফ্যাক্টরস থাকে, আমি কতগুলো স্ক্রিন পেলাম, কখন শো টাইম, প্রমোশনস কিরকম করে হলো, আমি আদৌ দর্শকের কাছে পৌঁছাতে পারলাম কি পারলাম না, ইত্যাদি ইত্যাদি অনেক ফ্যাক্টরস থাকে। হোয়াট আই ক্যান ডু ইজ, আমি যখন ক্যামেরার সামনে রয়েছি, আই ক্যান ট্রাই টু ডু জাস্টিস টু দ্য ক্যারেক্টার। ডিরেক্টরের ভিশনটা সত্যি করতে পারলাম কিনা সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং আমার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার সহ অভিনেতাদের কাছে হোক, ডিরেক্টরের কাছে হোক, প্রোডাকশন হাউসের কাছে হোক, সেটা কেমন হলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবার ফিল্মের আউটকাম নিয়ে বদার করলে দেখো, জানি না খুব বেশি ভালো হলেও তারও নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, আবার খুব খারাপ হলেও নিশ্চয়ই কিছু একটা প্রোজ এন্ড কনস রয়েছে, সেটাকে আই কান্ট লেট দ্যাট হ্যাম্পার মাই মেন্টাল তো হেলথ। ভালো ছবি, মানে ছবি ভালো হবে কি না সেটা, মানে ফর ইউ আই উড আস্ক যে ভালো, হাউ ডু ইউ ডিফাইন আ গুড ফিল্ম বা গুড ওয়েব শো? ওয়াও, হাউ ডু আই ডিফাইন, দেখো ডেফিনেশনটাও না অনেক সময় কি বলবো খুবই সাবজেক্টিভ, খুবই চেঞ্জ হতে থাকে। তোমার আমি পার্সপেক্টিভটা জিজ্ঞেস করলাম। আমার মনে হয় যে দেখো, দুরকম কাজ হতে পারে। একটা হচ্ছে যে যেটা ভীষণ রিয়েল, তুমি যেহেতু শুরু করলে লজ্জা দিয়েই, আমি লজ্জার প্রসঙ্গটা টেনেই বলবো, যে যেটা ভীষণ বাস্তব, এবং আমি মানে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি কিছু ক্রাইসিসে রয়েছি, সেই ক্রাইসিসটারই একটা ঝলক হয়তো আমি পর্দায় দেখতে পেলাম, হয়তো আমাকে সেটা ভাবালো যে আমি কেমন আছি, বা আমি বেটার কিভাবে থাকতে পারি, বা আমি নয় হয়তো, কিন্তু অন্য একটা মানুষ কিরকম সমস্যায় রয়েছে, সেটার এক বাস্তবের একটা ঝলক সিনেমায় দেখা যায়। সেটা যতটা রিয়েল হবে ততটাই ভালো, আমার গল্পই বলে, আমার কথা বলে। আবার আরেক ধরনের সিনেমাও ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে আমাকে স্বপ্ন দেখতে শেখায়, সেখানে লাইক দ্য লার্জার দ্যান লাইফ এন্টারটেনমেন্ট অ্যাসপেক্ট, যেখানে আমি অ্যাকচুয়ালি আমার জীবনের সমস্যাগুলোর কথা ভুলে যাব, এবং আমার মনে হবে যে ইয়েস, লাইফ তো এরকমই গ্ল্যামারাস, এখানে তো সত্যি মানে এন্ড অফ দ্য ডে ইভিল উইল লুজ আউট, এবং দ্য হিরোজ উইল উইন। আমি সুন্দর শিফন শাড়ি পরে বরফে মজা করব, আমার ঠান্ডা লাগবে না, এটাই তো আমরা মানে আমাদের স্বপ্ন দেখতে। কোথাও কি একটা রোমান্টিক ওই ভাবটা আসবে, ভালো লাগাটা ফুরফুরে হয়ে যাবে মনটা, তো সেটাও ভালো লাগে। আমি কেমন আছি সেটার উপর ডিপেন্ড করে আমার তখন সিনেমাটা কেমন লাগছে। সো সেখান থেকে আমি আমার ক্যারিয়ারে চেষ্টা করি সব রকম স্বাদ এক্সপ্লোর করার এবং পরিবেশন করার। সো সেখান থেকে ভালো ছবি, এটাও মাঝে মাঝে মনে হয় যে নতুন কি, মানে নতুন আমি টেকনিক্যাল অ্যাসপেক্টে হতে পারে, হোয়াট নেক্সট, মানে পরিচালকদের সেই কারণেই নতুন যখন কেউ আসে না, কিছু একটা নতুনত্ব নিয়ে আসে তাদের ভাবনা চিন্তায়, সেটাও কিন্তু কিছু একটা ভালো হয়ে যায়। চিরদিনই তুমি যে আমার মনে হয় যে সেই সময়ে রিমার্কেবল হয়ে গেছিল, তার কারণ কিন্তু অন্যরকম ভাবে গল্প বলেছিল। ইনফ্যাক্ট খুব রিসেন্ট টাইমে তুমি দেখো, একটা কাজ নিয়ে খুব কথা হচ্ছে, অ্যাডোলেসেন্স, তো সেটা আমি একদম ফার্স্ট উইকেই দেখেছিলাম। এরকম ভাবে এক একটা এন্টায়ার এপিসোড ওয়ান শট, দুর্দান্ত পারফরমেন্সেস বা স্ক্রিন প্লে তো ভুলেই যাও, দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ইট,
সেটাও তো ভালো কাজ। রাইট, অফ সো কোর্স। হোয়াট আর উই অফারিং, হোয়াট আর উই বিং অফার্ড। সো সেই সব কিছু মানে আমার আমার হয়তো গল্প ভালো লাগলো না, কিছু ভালো লাগলো না, কিন্তু দেখতে দারুণ লাগলো। সেটা সেটা যে কোনো কিছু হতে পারে। তো ভালো ছবিটা ডিফাইন করা খুব মুশকিল আমাদের জায়গা থেকে। আমার তো মনে আমি এটুকুনি বলতে পারি যে উই ক্যান অনলি ট্রাই যে আমার কাজটা ভালো হোক। Right. এবার জানি না আর হোয়াটস নেক্সট। বক্স অফিস নাম্বারস ম্যাটার করে। নিশ্চয়ই ম্যাটার করে, কারণ যে প্রযোজক আসছেন তাদের জন্য খুব প্র্যাকটিক্যাল একটা অ্যাসপেক্ট, পরিচালকের জন্য খুব প্র্যাকটিক্যাল একটা অ্যাসপেক্ট, প্রত্যেকের জন্যই যে একটা কাজ ভালো হলে তারা পরবর্তীকালে আরো কাজ করার একটা রিস্ক নিতে পারেন, তারা তারা মোটিভেশন পান। সেই জন্য আমরাও সবসময় এটা বলে থাকি যে প্লিজ গো টু থিয়েটার্স, টিকিট কেটে ছবি দেখুন। ভালো লাগলো খারাপ লাগলো সেটা ম্যাটার করছে না, আপনারা সেটা আপফ্রন্ট সোশ্যাল মিডিয়াতে আজকাল 99% মানুষ রিভিউয়ার্স, সো প্লিজ জানান। আমরা আমরা সেখান থেকে শিখবো, পরবর্তীকালে আরো মাইন্ডফুল হওয়ার চেষ্টা করব। কিন্তু ইউনো মানে আমাদের এভরিডে লাইফে লাইফস্টাইলের একটা পার্ট হওয়া উচিত সিনেমা দেখতে যাওয়া, যেটা যেটা আগে হয়তো অনেক বেশি প্র্যাকটিসটা ছিল, এখন একটু কম। মানে ক্যাফেতে গিয়ে যেমন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ইউনো কনসার্টসে যাচ্ছি, সিনেমা দেখতে গিয়েও তো ওই 3 ঘন্টা মানে একটু এন্টারটেনমেন্টে ডেডিকেট করা নিজেদেরকে। সো ইট ইজ নিডেড। ওকে, সো আপকামিং কাজ কি আছে পাইপলাইনে? বেশ কয়েকটা কাজ রেডি হয়ে রয়েছে, যেমন অনিক চৌধুরীর দ্য জিব্রাস ফেস্টিভ্যালসে খুব ভালো রিভিউজ পেয়েছে, তো এই বছরেই সেটা মুক্তির একটা প্ল্যান রয়েছে, দেখা যাক। প্রদীপ্ত ভট্টাচার্যের সাথে একটা কাজ করলাম নধরের ভেলা, যেটাও ইনফ্যাক্ট লাস্ট নটরডেম ফেস্টিভ্যালে স্ক্রিনড হলো, সো সেটাও মুক্তি পেতে চলেছে। মায়া সত্যভ্রম বলে একটি কাজ করলাম, একটু অন্যরকম। বৃত্ত রহস্য বলে একটি থ্রিলারে কাজ করলাম, সো সেটিও মানে রেডি হচ্ছে। সো আই হ্যাভ থিংস লাইনড আপ, তো দেখা যাক। ডিফারেন্ট জনরাস, লাইক একদমই এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। বেশ বেশ কিছু কথা বলতে পারলাম, কিছু কথা বললাম না এই মুহূর্তে, কারণ কিছু নট রাইট নাও। সো জাস্ট লজ্জা টু প্রমোশনস নিয়ে এতদিন এনগেজ ছিলাম, সো এটা দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।